লাগছে আমাকে। বয়স্ক লোকেদের একটু অসুবিধা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবার আমরা চলে এসেছি সমুদ্র তল থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত আপামর বাঙালির আবেগের শহর দার্জিলিং। পাহাড়ের রানী দার্জিলিং মানে কিন্তু শুধু কাঞ্চনজঙ্ঘা, ম্যাল রোড, টয় ট্রেন এই সমস্ত নয়, তার সঙ্গে রয়েছে আরো বেশ কয়েকটি সুন্দর সুন্দর ঘোরার জায়গা। বাট হোটেল মালিক, ট্যাক্সি ড্রাইভারের কাছে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট ইত্যাদি বিভিন্ন পয়েন্টের নাম শুনে যারা কনফিউজড হয়ে আন্দাজে একটা পয়েন্ট ঠিক করে নেন, আমার এই ভিডিওটি তাদের জন্য। প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের পছন্দও আলাদা। তাই আজকের ভিডিওতে আমরা যে যে জায়গায় গেছিলাম সেগুলো সম্পর্কে ডিটেলস তো থাকবেই, তার সঙ্গে থাকবে আরও বেশ কিছু জায়গার ইনফরমেশন, যাতে আপনার বাজেট এবং টাইমের মধ্যে আপনি আপনার পছন্দের স্থানগুলো ঘুরে আসতে পারেন। ওকে, তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি সাইট সিনে। এখন বাজে 7:55। সকাল সকাল বেরিয়ে গেছি, যেন ভিড়টা একটু কম থাকে, এই জন্যই আর কি। সকালে সাইট সিন সবসময় একটু সকাল সকাল করাই বেটার। যাই হোক, চলুন যাওয়া যাক। সকালের নীরবতাকে ভঙ্গ করে আমরা চলছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে যে প্রসিদ্ধ 3, 5 এবং 7 পয়েন্ট রয়েছে, আমরা এগুলোর থেকে পছন্দ মতন কয়েকটি স্পট নিয়ে আমাদের ট্রিপটা প্ল্যান করেছিলাম। প্রথমে আমি আমাদের ঘোরার জায়গাগুলো সম্পর্কে ডিটেলস জানাবো, তারপরে জানাবো অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে ঘোরার তার সম্পর্কে ডিটেলস। আমরা ঝাউবনের ভেতর দিয়ে এই সুন্দর রাস্তাটির মধ্যে দিয়ে চলছি পিস পাগোডার উদ্দেশ্যে। চলুন রাস্তায় যেতে যেতে 3 পয়েন্ট, 5 পয়েন্ট এবং 7 পয়েন্টে কি কি দেখার জায়গা রয়েছে ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে তার সম্পর্কে জেনে নিই। आप लोग का होता है एक दिन के लिए जो आप लोग घूम रहे हैं ना, जैसा जू, HMI म्यूजियम, टी गार्डन, तेंजिंग रॉक, जापानीज टेम्पल, पीस पेगोडा एंड रोपे, ये आपका 1 डे। ऑल्सो गुम मोनेस्ट्री बतासिलो 1 डे। कितना पड़ेगा उसका? उसका आपका मैंने 2500 बोला मैम आपको। अच्छा, 2500। नेक्स्ट डे आप लोग लामा हट्टा, तीनचूले, टिस्टा लवर्स पॉइंट एंड पेसोक टी गार्डन करेंगे तो आपको पड़ेगा 3000 मैम। अच्छा अच्छा। उसके बाद आप लोग करेंगे मिरिक, अप एंड डाउन करेंगे। मिरिक में आपका लेचा जगत होगा, पशुपति मार्केट होगा, गोपालधारा टी स्टेट होगा और आपका सीमाना व्यू पॉइंट होगा। वो अगर हम लोग सिलीगुड़ी तक आप छोड़ देंगे, अप एंड डाउन नहीं, सिर्फ डाउन ही डाउन। हाँ, भाया मिरिक अगर NGP जाएंगे तो उसके लिए आप लोग का मैडम 4500 मैम, 4500। अच्छा, क्योंकि हम लोग वेटिंग पार्किंग कुछ नहीं लेता मैम। अच्छा अच्छा। 6-7 घंटा लगेगा मैम। ओके ओके ओके, ठीक है, ओके, थैंक यू। और बाकी आप लोग कालिम्पोंग भी जा सकते हैं और बाद में। ओके ओके, तो कल 7 बजे मिलेंगे। जय भारत में। এখানে কন্ট্যাক্ট নাম্বার সহ কিভাবে প্যাকেজগুলো তৈরি হয় তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই সমস্ত ছাড়াও আপনি কম্বো হিসেবে আরেকটি প্যাকেজও করে নিতে পারেন, যেমনটা আমরা করেছিলাম। আমরা চলে এসেছি আমাদের কম্বো প্যাকেজের প্রথম ট্যুরিস্ট স্পট পিস পাগোডা। দার্জিলিং শহর থেকে জাপানিজ টেম্পল বা পিস পাগোডার ডিস্টেন্স 10 মিনিটের মতন বাই কার। প্রকৃতপক্ষে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, বাট পাহাড়ি রাস্তা উঁচু নিচু হওয়ার জন্য একটু টাইম বেশি লাগে। পিস পাগোডা কথার অর্থ শান্তি স্তূপ।
এবং একই সঙ্গে রয়েছে জাপানিজ টেম্পল। 1972 সালে জাপানি স্টাইলে তৈরি করা হয়েছিল এই সাদা বৌদ্ধ মন্দিরটি। এখন স্ক্রিনে যে অংশটি দেখছেন এটি উপাসনা স্থান। গোটা মন্দিরটি ভীষণ সাদামাটা এবং ছিমছাম এবং দেওয়ালে খোদিত রয়েছে ইতিহাস। দার্জিলিংয়ের কিন্তু কোনো সিজন টাইম হয় না, মানে এই যে এখন এসেছি প্রচুর অর্কিড চারিদিকে, দেখুন প্রচুর ফুল ফুটেছে। আবার ঠান্ডার সময় যদি আসেন তাহলে ওখানে ওই টাইমে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যায়। আবার বর্ষার সময় আসলে গ্রিনারি দারুণ হয়, মানে সব কিছুই আছে প্রত্যেকটা সিজনের জন্য। এই জাপানিজ টেম্পল খোলে ভোর 4:30টার সময় এবং বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়, এবং এই একই টাইমিং কিন্তু প্রিস্ট পাগোডার জন্য নির্ধারিত। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রিস্ট পাগোডাটি বেশ অনেকটা উচ্চতায় অবস্থিত, প্রায় 100 থেকে 150টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। একটু কষ্টসাধ্য হলেও ওপরে গিয়ে কিন্তু আপনার মন ভরে যাবে। মেইনলি গৌতম বুদ্ধের বিভিন্ন জীবন কাহিনীগুলো এই যে এখানে খোদাই করা রয়েছে। আর এখান থেকে দার্জিলিং শহরটা দারুণ সুন্দর দেখা যায়, প্রচুর ফুল, মানে অদ্ভুত সুন্দর জায়গাটা। এখানে আসলে বেশ অনেকটা, মোটামুটি 10-20 মিনিট মতো আপনার টাইম লেগেই যাবে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। যারা শান্ত নিরিবিলি পরিবেশে ঘোরা পছন্দ করেন তারা একটু সকাল সকাল এখানে চলে আসবেন, আপনার দারুণ লাগবে। যেন ঘুম মনেস্ট্রিতে চলে এলাম। আর এই প্রিস্ট প্যাগোডার কথা আরেকটা বলি, ওটাতে কিন্তু প্রায় 100টার কাছাকাছি সিঁড়ি, ছোট ছোট স্টেপ, অসুবিধা খুব একটা হওয়ার কথা না, তাও 100টার মতন সিঁড়ি। আর মা শাশুড়ি মা তো যায়নি, এই হলো ব্যাপার। এটা বেশ একটা শান্তশিষ্ট জায়গা, আর আমরাই বোধহয় ফার্স্ট এসেছি এখানে। ঘুম মনেস্ট্রি বলে প্রসিদ্ধ হলেও এই মনেস্ট্রিটির প্রকৃত নাম ইগাচিউলিং মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটি শান্ত নিরিবিলি পরিবেশে একটি ছোট্ট মনেস্ট্রি। মনেস্ট্রির সঙ্গে একটি ছোট্ট ক্যাফে রয়েছে এবং স্টুডেন্টদের থাকার জন্য হস্টেল রয়েছে। কথিত আছে 1800 শতকে এই মনেস্ট্রিটি তৈরি হয়েছিল এবং এখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য, এখানে 15 ফুট লম্বা বৌদ্ধ মূর্তি রয়েছে। এছাড়াও ওয়ালে অন্যান্য মনেস্ট্রির মতো বেশ সুন্দর চিত্রকলা রয়েছে, যদিও আমরা যখন গেছিলাম তখন রিপেয়ারিং এর কাজ চলছিল। দার্জিলিং ম্যাল থেকে এই ঘুম মনেস্ট্রির ডিস্টেন্স 6 কিলোমিটারের মতো এবং আসতে সময় লাগে মোটামুটি আধা ঘন্টা। আমি কিন্তু বাই কারের কথা বলছি। এই মনেস্ট্রির বাইরে একটি উইন্ড চাইল তথা আরো বেশ কিছু টুকিটাকি খেলনা জিনিসপত্রের দোকান ছিল, চাইলে এখান থেকে কেনাকাটা করতেই পারেন। এর দাম কিন্তু ম্যাল মার্কেটের তুলনায় কম ছিল। এই গোটা মনেস্ট্রিটি ঘুরতে আপনার খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। উইশ হুইল ঘুরিয়ে ফটো টটো তুলে আমরা এবার রওনা হব তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা চলে যাই ঘুম স্টেশনে। যদিও এটি আমাদের লিস্টে ছিল না, বাট দার্জিলিং যাবার পথে আমি লক্ষ্য করেছিলাম ঘুম স্টেশন এবং ঘুম মনেস্ট্রির ডিস্টেন্স খুব একটা বেশি না, পায়ে হেঁটে 5-6 মিনিট হবে হয়তো। তাই গাড়ির ড্রাইভারকে রিকোয়েস্ট করাতে সে আমাদের এখানে নিয়ে এলো। হাজার হোক, এশিয়ার সর্বোচ্চ স্টেশন দেখার লোকটা আর সামলাতে পারিনি। এসে দেখলাম ঘুম স্টেশনে কিন্তু একটি ট্রেন মিউজিয়ামও রয়েছে। বিভিন্ন রকমের ট্রেন এখানে রাখা রয়েছে এবং প্রত্যেকটি ট্রেনের সামনে তার সম্পর্কিত সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনি যদি টয় ট্রেনে করে জয় রাইড করেন সেই ক্ষেত্রে এটি আপনার টুরিস্ট প্লেসের লিস্টে থাকবে, সেই ক্ষেত্রে দেখে নিতে পারেন। বা যদি 3 পয়েন্ট নেন সেই ক্ষেত্রেও টাইগার হিল থেকে নামার সময় এই রাস্তা দিয়ে যাবেন, চাইলে টুক করে নেমে দেখে নিতে পারেন। দার্জিলিং ট্রিপে এসে মোমো না খেলে কিন্তু ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। তার উপরে সকাল সকাল ব্রেকফাস্ট না করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তাই আমাদের 4th ডেস্টিনেশন বাতাসিয়া লুপে এসে ব্রেকফাস্ট সেরে নিলাম। গেছি বাতাসিয়া লুপ। আমি এখান থেকে মোমো খেলাম, 70 টাকা চিকেন মোমো, 9 পিস দিয়েছে একটা এক্সট্রা, যেহেতু বৌনি বললাম আমি। আর বাকি সবাই মারা সবাই এই রেস্টুরেন্ট থেকে আলু
সরি সবজি আর রুটি খাচ্ছে, 3 পিস সবজি আর 3 পিস রুটি আর সবজি 60 টাকা। বাতাসিয়া লুপ কিন্তু একটি দারুণ জায়গা। দার্জিলিংয়ের অন্যতম বেস্ট টুরিস্ট স্পটগুলোর মধ্যে এটি একটি। এটি এখানকার টিকিট কাউন্টার। 10 বছরের ঊর্ধ্বে পার পার্সন 50 টাকা করে টিকিট মূল্য লাগে এখানে। সকালের মিষ্টি রোদ, তার সাথে নীল আকাশ, নিচে প্রচুর ফুল এবং গাছ, আর তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে স্মৃতিস্তম্ভ। সব মিলিয়ে জায়গাটি অদ্ভুত লাগবে আপনার। এখানে টয় ট্রেন 180 ডিগ্রি ঘুরে যায় ঘুম স্টেশনে এবং এখান থেকে দার্জিলিংয়ের বেস্ট ভিউ পাওয়া যায়। সাথে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় ঠিক এই জায়গাটায়। এবং এখানে ভাড়া ড্রেসও পাওয়া যায়, চাইলে ভাড়া করে নিয়ে পড়তে পারেন। ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেকের জন্যই ড্রেস রয়েছে। গিয়ে খুব তোলার ইচ্ছা ছিল, ড্রেস পরে ফটো হয়নি, এখানে এসে আর ছাড়লাম না। 50 টাকা করে রেট নিয়েছে, বড়দের ছোটদের দুজনেরই 50 টাকা করে। কেমন লাগছে আমাকে? এখানে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, রেল লাইনের ট্র্যাকের ঠিক পাশেই মার্কেট বসে, মানে কয়েকটি দোকান বসে। আর যখনই ট্রেন আসে দোকানগুলো একটু সরে যায়, আবার ট্রেন চলে গেলে যে যা স্থানে চলে আসে। দার্জিলিংয়ের টয় ট্রেনের একটি আলাদাই সুনাম রয়েছে, বাট এর টিকিট সীমিত হওয়ার সঙ্গে সঙ্গে এক্সপেন্সিভও, তাই সকলের পক্ষে সেটা হয়ে ওঠে না। তাই ট্রেন যেই টাইমে এখানে আসে সেই সময় যদি আপনি এখানে আসতে পারেন তাহলে টয় ট্রেনকে খুব কাছ থেকে দেখতে পাবেন এবং সাথে ফটোও তোলা যায়। সকালে জয়রাইডের ট্রেন মোটামুটি 10টার থেকে 10টার মধ্যে এখানে এসে পৌঁছয়। প্রথমেই আসে স্টিম ইঞ্জিনের ট্রেন, তারপরে 2টো ডিজেল ইঞ্জিনের ট্রেন আসে। সত্যি এটা কিন্তু একটি দারুণ অভিজ্ঞতা। এই সমস্ত কিছুর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে যে স্মৃতিস্তম্ভটি, সেটি গোর্খা রেজিমেন্টের যে সমস্ত সৈনিকরা তাদের প্রাণের আহুতি দিয়েছে ভারত মাতার উদ্দেশ্যে, তাদের নাম স্বর্ণাক্ষরে খোদিত করা রয়েছে। এর সাথে সাথে এখানে 50 টাকার বিনিময়ে দূরবীন দিয়ে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা আরো বেশ কয়েকটি পয়েন্ট দেখতে পারেন। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখাও যাচ্ছে খুব অল্প, মানে ক্যামেরা যেটা ধরতে পারছে না, চোখ দিয়ে একমাত্র বোঝা যাচ্ছে যে ওটা কাঞ্চনজঙ্ঘা, না হলে সবাই মেঘই ভাববে। খুব অল্প। বাতাসিয়া লুপে ঢুকে এখানে একটি বসার জায়গা রয়েছে। এখানে চা কফিও আপনি খেতে পারেন। 15 টাকা করে চা এবং কফি 20 টাকা করে। চাইলে এখান থেকে চা এবং অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এবার আমরা বাতাসিয়া লুপকে বাই বাই করে রওনা হব পঞ্চম টুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি চা বাগানে। 16 আর 17 নাম্বার যে স্টল দুটো আছে তার মাঝখান দিয়ে ঢুকলাম। সারি সারি চাই কি বাগান। চাইলে এখান থেকেও আপনি ট্র্যাডিশনাল ড্রেস পরতে পারেন। দেখেছেন কি ভিড় হয়েছে? এখানেও মূল্য 50 টাকা। আপনি যদি ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে চান, এটা আপনার আদর্শ জায়গা। চাইলে সামনের দোকানগুলোর থেকে চা পাতাও কিনতে পারেন। চা পাতা কিনলে কিন্তু চা খাওয়া ফ্রি। ये क्या चीज़ है? ये मिल्क टी के लिए है। ये ग्रीन ब्लैक टी है और ये ग्रीन टी। ये ग्रीन टी वाला है। अच्छा। আর এই প্যাকেটটা হচ্ছে সিলভার কালারের 150 টাকা। ये 150, ये 300 है। 300 है, ये 200। ये 200 ग्रीन टी वाला। हाँ, আর মশলা চাই जो है ये 300 का है, लेना है तो 200 पड़ेगा। मसाला चाय ना, लेकिन ये वाला कितना आएगा? ये 150 रुपये आएगा ना। এবার আমরা এসে পৌঁছেছি তেনজিং রক, আমাদের 6 নাম্বার টুরিস্ট প্লেস। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই জায়গাটি তাদের জন্য আদর্শ। ছোট থেকে বড় সবাই এখানে ট্রেকিং করতে পারেন। এই যেমন শঙ্খদ্বীপ ট্রেক করছে এবং এরপরে করবে আদ্রেশ। আদ্রেশের সাজগোজ কমপ্লিট প্রায়, এবার ও ওপরে উঠবে। এখানে ট্রেক করার জন্য 100 টাকা টিকিট মূল্য লাগে। আদ্রেশ ওপরে উঠতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু বেশ হেল্পফুল ইনারা। আদ্রেশ এতটা একা উঠেছে, তারপরে উঠতে পারছিল না, ওকে কিন্তু হেল্প করে উপরে তুলে দিয়েছে। দার্জিলিংয়ের প্রায় প্রত্যেকটি টুরিস্ট স্পটের সামনেই আপনি বেশ কয়েকটি দোকান পাবেন।
তার মধ্যে কমন হলো মশলাপাতি, চায়ের দোকান, ফ্যান্সি জিনিসপত্রের দোকান এবং মোমো চাউমিনের দোকান। তেমন এখানেও রয়েছে। চাইলে এখান থেকে কেনাকাটা এবং খাওয়া দাওয়া করতে পারেন। এরপরে আমাদের গন্তব্য দার্জিলিং জু। এরই মধ্যে খিদে পেয়ে গেছে, সেহেতু দার্জিলিং জু এর সামনে থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খেয়ে নিয়েছিলাম নেপালি থালি। আমরা ঠিক জু এর সামনে একটা হোটেল, আর এখানে হোটেলটা, এখান থেকে খেলাম নেপালি থালি। 2 রকমের সবজি, শাক, ডাল আর হচ্ছে মাছের ঝোল, যেটাতে 2 পিস করে থাকে। তো সেটার মোটামুটি 180 টাকা, মাংসও তাই 180 টাকা, আর ডিম হচ্ছে 140 টাকা। হ্যাঁ, মাছ আর মাংস একই দাম। ভেজ 120। এই হলো মানে রেট। ঠিকঠাকই খাওয়ার দাওয়ার না, তুই খাইনি। ভালো সে নর্মাল খাওয়ার দাওয়ার, মানে বাঙালি দোকানেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা এই দোকানটি থেকে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে আরেকটু আগে একটি বাঙালি হোটেলও রয়েছে, আর এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলেই জু। জুয়ের দিকে যাচ্ছি, একদম ঢাল রাস্তা, কিন্তু এই যে এই সাইডে বসার জায়গা রয়েছে, এখানে চাইলে কেউ বসতেই পারে। এখন স্ক্রিনে যেটা দেখছেন এটি দার্জিলিং জু এর গেট। এখানে এসে দেখলাম গাড়িগুলো কিন্তু একদম গেটের সামনে পর্যন্ত এসে যাচ্ছে, বাট আমাদের এবং অনেককেই নিচে গাড়ি নামিয়ে দিয়েছিল। এই ক্ষেত্রে যদি আপনি হাঁটতে না চান এতটা খাড়া রাস্তা, তাহলে গাড়ির ড্রাইভারকে বলবেন গেটের সামনে নামাতে। বাজে দুপুর 2টো, আমরা এসেছি চিড়িয়াখানায় জুতে। তো এর এন্ট্রি টিকিট যারা এখানকার ইন্ডিয়ান 110 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 180 টাকা। হ্যাঁ চলো। আর 6 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগে না। আর হ্যাঁ যাচ্ছি, 8:30টার সময় খোলে আর 4টার সময় বন্ধ হয়, দেখে দেখে বলছি। জু এর ভেতরে ঢুকেই প্রথমেই আপনি দেখতে পাবেন রুট ম্যাপ। কোথায় কি রয়েছে তার ডিটেলসে এখানে লেখা রয়েছে, এবং এখানে অ্যারো দিয়েও বলা রয়েছে। এবং গেট দিয়ে ঢুকে এখানে স্ন্যাক্সের দোকান রয়েছে, এবং পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। প্রথমে ঢুকেই দেখা মিলল ভাল্লুকের, বাট তিনি মহা ঘুমে আচ্ছন্ন, কিছুতেই উঠছে না। অনেক ডাক হাঁকের পরেও যখন সে উঠল না, আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এবার দেখা মিলল বিভিন্ন প্রজাতির ছাগলের। যথার্থই ছাগল যে এত রকমের হয় এখানে না এলে হয়তো ভাবতেই পারতাম না। ওগুলা তো ছাগলের মতনই দেখতে। ইয়াক দেখে আমরা সোজা চলে এলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে মাউন্টেনিয়ারিংয়ের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন বা মাউন্টেনিয়ারিং এই সম্পর্কে ইন্টারেস্টেড হন, এই জায়গাটা আপনার দারুণ লাগবে। এখানে আলাদা করে কোনো টিকিট মূল্য লাগে না, জুয়ের প্রবেশ মূল্য দিয়েই হয়ে যায়, এবং জুয়ের একটি সাইডে এটি তৈরি করা হয়েছে। এখানেও একটি বেশ সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে, বেশ অনেকটি অ্যাক্টিভিটির কম্বো মোটামুটি বলা যায়, এবং এর টিকিট মূল্য 200 টাকা। সমস্ত জায়গায় ঘোরাফেরা করার পর লাস্টে জিপ লাইনিং এর মাধ্যমে শেষ হয় এই গোটা অ্যাক্টিভিটিটা। নিচে কিন্তু নেট রাখা হয়েছে এবং সেফটির ব্যবস্থাও করা রয়েছে, এবং এর পাশেই রয়েছে একটি মিউজিয়াম। যারা ক্লাইম্বিং করেন তাদের জন্য কিন্তু এটা দারুণ জায়গা, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই দেখাতে পারছি না। আমার মিউজিয়ামটা দারুণ লেগেছে। এভারেস্ট বিজয়ীদের বিভিন্ন ব্যবহার করা জিনিসপত্র ওখানে সংরক্ষিত করা রয়েছে। তাছাড়াও এভারেস্ট তথা গোটা হিমালয় নিয়ে প্রচুর কিছু দেওয়া রয়েছে ভেতরে। এবার আমরা আবার চিড়িয়াখানায় চলে এসেছি। বলেছিলাম না দুটো একসঙ্গেই প্রায়। চিড়িয়াখানায় ঢুকেই প্রথমেই দেখা মিলল চিতাবাঘের, এবং তার পাশেই ব্ল্যাক প্যান্থার, এবং এর সঙ্গে বেশ কয়েকটি পাখির খাঁচাও রয়েছে। এই যে সামনে মিউজিয়ামটি দেখছেন, এখানে বিভিন্ন পশু পাখির জীবাশ্ম সংগ্রহ করে রাখা রয়েছে, এবং সামনে থেকে যদি আপনি বাঘ না দেখতে পান, তার জন্য এর পাশে যে রাস্তাটি রয়েছে এদিক দিয়ে গেলে উপর থেকে আপনি বাঘ দেখতে পাবেন।
এবার আমাদের দেখা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে, বাট ইনি কিন্তু এই জুয়ের শো স্টপার নন। শো স্টপারকে লাস্টে দেখাবো। এরপরে এসে পৌঁছালাম শেয়ালের ডেরায়, বাট ধূর্ত শেয়াল আমাদের দেখে কিছুতেই বেরোলো না, তাই মোটামুটি বাধ্য হয়েই রওনা হলাম মাংকির খাঁচার দিকে। সেখানে গিয়ে শুনি বিয়ার মহারাজের ঘুম ভেঙেছে, তাই তাকে দেখার জন্য ছুটলাম। এসে দেখি গম্ভীরভাবে বিহার মহারাজ পায়চারি করছেন। আমাদের দেখে শেষ খুশি কিনা বলতে পারবো না, কিন্তু একটা অদ্ভুত শব্দ করে চলেছে সে অনবরত। আমাদের জু ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা চলে এলাম শো স্টপারের কাছে, রেড পান্ডা। এই জুতে বেশ কয়েকটি রেড পান্ডা রয়েছে। পান্ডারা এমনিতেই দেখতে কিউট হয়, তার উপরে রেড পান্ডা আর ওই কিউট, সঙ্গে ভীষণ চঞ্চল। প্রথম দিনে ঘোরাঘুরি এখানেই শেষ করি আমরা। পরের দিন সকালবেলা উঠে রওনা হই দার্জিলিং রোপওয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারি দার্জিলিং রোপওয়ের টিকিট কাউন্টার যদিও খোলে 10টার সময়, কিন্তু এখানে লাইন মোটামুটি পড়ে যায় 7টার থেকে। সেহেতু আপনি যদি রোপওয়েতে উঠতে চান, আপনাকে কিন্তু অনেক সকাল সকাল লাইনে দাঁড়াতে হবে। আর প্রত্যেকজনকে একটা করে টিকিটই দেওয়া হয় এখানে, সেহেতু লাইনে সবাইকে দাঁড়াতে হবে। আপনারা চাইলে টাইগার হিল দেখে এখানে ডাইরেক্ট আসতে পারেন, অনেকেই কিন্তু এসেছিল। আমরা এখানে পৌঁছেছিলাম 9টার সময়, বাট আমরা কিন্তু টিকিট পাইনি। রোপওয়ে চলে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 3 বছরের নিচের বাচ্চাদের টিকিট না লাগলেও 3 থেকে 7 বছরের বাচ্চাদের কিন্তু হাফ টিকিট লাগে। রোপওয়ে থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তার সঙ্গে পাখির চোখে দেখা যায় দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য এবং তার চা বাগান। এখানে বেশ কয়েকটি ক্যাফে এবং খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা এসেছি 9টায়, আর হচ্ছে 10টার সময় কাউন্টার খুলবে। অলরেডি 270 জন হয়ে গেছে। আমাদের আগে পর্যন্ত টিকিট পেয়েছে, আর পরে থেকে আর হবে না, মানে আজকে আমরা এখন যে জায়গাগুলোতে গেছিলাম সেগুলো সম্পর্কে জানালাম। এবার নাই যেখানে যাইনি, টাইগার হিল তার মধ্যে অন্যতম। টাইগার হিল থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং তার সঙ্গে সানরাইজ দেখা যায়, সেই জন্য প্রচুর লোকজন সেখানে যায়। টাইগার হিল 3 পয়েন্টের মধ্যে কাউন্ট হয়। টাইগার হিল দুভাবে যাওয়া যায়, শেয়ার গাড়ি এবং রিজার্ভ কারে। রিজার্ভ কার হলে 3টা থেকে 3:30টার দিকে রওনা হতে হবে, এবং শেয়ার কার হলে তখনও 3টার মধ্যে আপনাকে রওনা হয়ে যেতে হবে। আর যে সমস্ত ডিটেলস সেগুলো তো আগে দিয়ে দিয়েছি, বাট আমার মতে আকাশ পরিষ্কার না হলে টাইগার হিলে না যাওয়াই ভালো, তাহলে বেকার যাবে ট্রিপটা। টাইগার হিল বাদ দিয়েও আরেকটি অন্যতম ট্যুরিস্ট স্পট হলো রক গার্ডেন। এখানে বেশ সুন্দর ঝর্ণা রয়েছে এবং একটি সুন্দর পার্ক রয়েছে। এটি দার্জিলিং টাউন থেকে বেশ অনেকটা নিচে অবস্থিত এবং রাস্তাটিও বিশেষ একটা ভালো না। আর আপনি এটা যদি 3 পয়েন্ট বা 5 পয়েন্টের সাথে কভার করেন, সেই ক্ষেত্রে ড্রাইভারকে আরও 2000 টাকার মতো এক্সট্রা দিতে হয়, তাই আমরা এখানে আর যাইনি। এবং এর পাশে রয়েছে গাঙ্গামাইয়া পার্ক। এছাড়া আরেকটি ট্রিপ রয়েছে, সেটা হচ্ছে লামাহাটা ট্রিপ। লামাহাটা পার্কটি কিন্তু অসাধারণ। যারা যারা আমাদের হোটেলের গেছিল তারা প্রত্যেকে এসে ভীষণভাবে খুশি। পাইন ফরেস্টের মাঝখানে একটা দারুণ পার্ক এবং ওপরে গিয়ে লেকও রয়েছে। বাট দার্জিলিং শহর থেকে একটু দূরে হওয়ায় এটি আপনি 3 পয়েন্ট বা 5 পয়েন্টের সঙ্গে একসঙ্গে কভার করতে পারবেন না, এটার জন্য একটা আলাদা ডেই লাগবে। এই ট্রিপের খরচ এবং কিভাবে যাবেন আর কোন কোন পয়েন্ট রয়েছে এই ট্রিপের মাঝখানে, তার সমস্ত কিছু তো আমি প্রথমেই বলে দিয়েছি। এই সমস্ত কিছু তো রয়েছে, তার সঙ্গে আপনি ঘুরে আসতে পারেন পায়ে হেঁটে মহাকাল টেম্পল, ম্যাল এবং দার্জিলিং স্টেশন। এই সমস্ত কিছু আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। আর তাছাড়া আপনি ফিরতে পারেন ভায়া মিরিক হয়ে, এটাও আগে পোস্ট করা হয়ে গেছে ভিডিও, চাইলে দেখে নিতে পারেন। অদ্ভুত সুন্দর ওই রাস্তা, এবং তার সাথে রাস্তায় পড়বে 7টি ট্যুরিস্ট স্পটও, যেগুলো একটি আরেক দিকে টেক্কা দেয়। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। বাই, টেক কেয়ার।